লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সাথে আছেন সাংবাদিক, লেখক ও প্রাবন্ধিক ইমাম গাজ্জালী। আমি আপনার কাছে জানতে চাইব ছাত্রদের কর্মসূচি কি ধরনের হতে পারে বলে আপনি মনে করেন? এখানে আহ, আচ্ছা আচ্ছা, এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে কর্মসূচিটা কোত্থেকে আসবে। কর্মসূচি কি আকাশ থেকে আসে, কিংবা কোনো বুদ্ধিজীবীর মাথা থেকে আসে, কিংবা একজন বড় নেতা কিংবা বড় তাত্ত্বিক সে বলে দিল আর একটা কর্মসূচি তৈরি হলো, এভাবে আসবে? আমার কাছে মনে হয় এটা না। কর্মসূচি আসবে যারা আন্দোলন করছে, যারা আন্দোলনে অংশ নিচ্ছে, আন্দোলনের মধ্য দিয়ে মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষা গড়ে উঠেছে, সেখান থেকে কর্মসূচি আসবে। যেহেতু এইখানে ছাত্ররা যে আন্দোলন করলো, শিক্ষার্থীরা যে আন্দোলন করলো, তারা কোটা সংস্কার নিয়ে আন্দোলন করলেও তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি ওই সময় আমরা দেখিনি। কিন্তু তাদের একটা আকাঙ্ক্ষা ছিল, একটা ভালো বাংলাদেশ করবে। তাদের নামের মধ্যে ছিল বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন। তারা বৈষম্য চাচ্ছেন না। তাহলে আমরা কর্মসূচি নির্ধারণ ক্ষেত্রে এই জায়গাগুলোকে আমরা মানে আলো ফেলবো। আর কোথায় আলো ফেলবো? আলো ফেলবো হলো ছাত্ররা, শিক্ষার্থীরা সারা দেশে যে দেওয়ালে দেওয়ালে লিখেছে, ওই গ্রাফিতি থেকে আমাদের যে আকাঙ্ক্ষাটা ব্যক্ত করা হয়েছে, সেখান থেকে আমাদের মানে কর্মসূচির মাল মশলাগুলো আমরা সংগ্রহ করতে পারবো, করে আমরা একটা কর্মসূচি এখানে হাজির করা যায়। আর সেইটাকে আরো পরিশীলিতভাবে সরি আরো পরিশীলিতভাবে, আরো মানে বাস্তবোচিতভাবে জিনিসটা উপস্থাপন করা যেতে পারে। এমনকি সেটার জন্য বিভিন্ন মহলের মতামত নেওয়া যেতে পারে সে কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে। সেক্ষেত্রে এই সব কিছু বিবেচনায় রেখে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি একটা প্রস্তাব এখানে দিতে পারি। আর সে প্রস্তাব দিতে পারি এই কারণে যে, তার আগে বলে রাখি, আমরা যে অভ্যুত্থানটা ঘটানো হলো, বাংলাদেশের জনগণ তো বারবার অভ্যুত্থান ঘটায়, বারবার রক্তপাত দেয়, বারবার মৃত্যু হয়, বারবার মৃত্যুকে কবুল করে তারা এই রকম বিপ্লব অভ্যুত্থান ঘটায়। কিন্তু সেই ঘুরে ফিরে সেইখানেই দেশটা থাকে, রাষ্ট্রটা থাকে, শোষণ নির্যাতন নিপীড়নের কোনো রকম পরিবর্তন হয় না। সুতরাং মূল জায়গাটাকে এখানে চিহ্নিত না করলে এই অভ্যুত্থানটা আসলে বেসিক্যালি আবার আর একটা অভ্যুত্থান করতে হবে। আমাদের যে দৈনন্দিন নাগরিকের দৈনন্দিন জীবনের যে সংকট, সেই সংকট মোচনের জন্য এই 10 বছর 20 বছর পর পর একটা করে অভ্যুত্থান ঘটাতে হবে, রক্ত দিতে হবে, আবার গান গাইতে হবে, আবার রক্ত দিতে হবে। এইগুলো তো হতে পারে না। এটা একটা চিরস্থায়ী সমাধান হওয়া উচিত। আমাদের কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে এর একটা চিরস্থায়ী সমাধান আনা দরকার। আমরা কোন রাজনৈতিক দল করব না করব সেটা পরের কথা। আমার কথা হলো যে আমাদের যেন বারবার রক্ত দিতে না হয়, বারবার আমার সন্তান যেন রাস্তায় গিয়ে মরে না যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের সেই কর্মসূচি নির্ধারণ করতে হবে, এবং সেই কর্মসূচি নির্ধারণ করতে হবে যাতে করে যে কারণে এই লড়াইগুলো সংগঠিত হয় তার মূলটা যেন শিকড় সহ উপরে ফেলে দেওয়া যায়। তাহলে সেই কাজটা কিভাবে হবে? সেই কাজটা হবে হলো, এইটা হবে হলো আমাদের এই শোষণমূলক, লুণ্ঠনমূলক এই রাষ্ট্রটাকেই আমাদের বাতিল করে দিতে হবে। এই রাষ্ট্রটাকে বাতিল করে না দিলে আমাদের যে রাষ্ট্রটা, এর আগেও বলেছি যে রাষ্ট্রটা বিদেশি শাসকরা যেটা গড়ে তুলেছে, এই রাষ্ট্রটাকে বাতিল করতে হবে। এবং বিদেশি শাসকরা যে রাষ্ট্রটা গড়ে তুলেছে, তারা তাদের স্বার্থ, ধারাবাহিকতা, ওই রাষ্ট্রটাকে বাতিল করে দিতে হবে।
ওরা বাইরে থেকে এসে দেশ লুট করে নিয়ে চলে গেছে, আর আমাদের শাসকরা দেশের ভিতর থেকে এসে বাইরেকার শাসকের মতন তাদের দ্বারা সৃষ্ট রাষ্ট্র এবং প্রশাসনকে একইভাবে একই কাজ করে যাচ্ছে। সুতরাং এটার তো একটা সুরাহা হওয়া উচিত। এইটা সুরাহা হওয়ার জন্য এই ঔপনিবেশিক কাঠামোবদ্ধ এই রাষ্ট্র এবং যে রাষ্ট্রটাকে মানে যে রাষ্ট্রটার সাথে যোগসূত্রে আমাদের যে সমাজটা তার সাথে মিলেমিশে একভাবে ছেট খেয়ে আছে, এই সমাজটার সংস্কৃতিটাও ভাঙা দরকার। এটা একটা পশ্চাৎপদ একটা মানে সেই অনুন্নত পশ্চাৎপদ একটা সামাজিক কাঠামো নিয়ে আমরা এটা রয়েছে, এটা তো ভাঙা দরকার। এবং ভাঙতে গিয়ে এত অনুভূতি দেখলে তো আসলে হবে না। আমাদের ভাঙতে হবে একটা উন্নত মানবিক সমাজ গড়ার জন্য, বৈষম্যহীন এবং উন্নত মানবিক সমাজ গড়ে তুলতে হবে। মানুষ যতটুকু চায়, যা চাইবে তাই হোক, এইটা সেখানে আমাদের মানে সেই আদিভৌতিক এবং পশ্চাৎপদ কোনো জিনিস আঁকড়ে ধরে থেকে এবং সস্তা সেন্টিমেন্ট নিয়ে এটা কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। সেক্ষেত্রে আমি কতগুলো মানে প্রস্তাব, সে প্রস্তাবটা হলো, এখানে আমরা একটা প্রস্তাবটা লিখেছি, যদিও এটা আবার বলছি, যেটা একটু আগেও আপনাদের সাথে আলোচনাটা বলছিলাম, সেটা হলো যে এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই দুর্নীতিবাদ জনগণের সম্পত্তি আত্মসাৎকারী, সে যেই হোক, আমলা হোক, রাজনীতিবিদ হোক, মানে ধর্মীয় নেতা হোক, কিংবা হোয়াট এভার ইট ইজ, এনজিও লর্ড হোক, এদের এটা ছাড়া যাবে না। এদের সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করতে হবে। জনগণের সম্পত্তি যারা আত্মসাৎ করেছে এই সম্পত্তিগুলো তাদের হাত থেকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আর এই যে 28 লাখ কোটি টাকা যে পাচার করা হয়েছে বলে যেটা গবেষণা বলা হয়েছে, এই টাকাটা ফিরিয়ে আনতে হবে। এই টাকাটা ফিরিয়ে না, জনগণের টাকা জনগণের কাছে ফিরিয়ে নিয়ে আসতে হবে। তারপর বলা হয়েছে যে জুলাই হত্যাকাণ্ডের এবং অনেক ছেলেপেলেকে যে মানে পঙ্গু করে দেওয়া হয়েছে, গুলি করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেটা তো তাদের পরিবারের দায়িত্ব তো রাষ্ট্রকে নিতে হবে। এমনকি তাদেরকে যে আহত করা হয়েছে, পঙ্গু করা হয়েছে, তাদের সঠিক চিকিৎসার জন্য এই 5-6 মাসের মধ্যে এই রাষ্ট্র করতে পারছে না। অদ্ভুত একটা ব্যাপার। তাহলে এই রাষ্ট্রটা এটা পারছে না, তাহলে এই রাষ্ট্রটা তাহলে বোঝা যাচ্ছে যে জুলাই অভ্যুত্থানের পরে জুলাইয়ের আকাঙ্ক্ষার রাষ্ট্র কিনা, এই প্রশ্নটা তো একদম সাধারণ নাগরিক হিসেবে যে কোনো মানুষের আছে, আমাদেরও আছে। আর আমরা চাচ্ছি যে এই সকল হত্যা গুম যেটা সংঘটিত হয়েছে, অতি অবশ্যই জুলাইয়ের এই সরকারের সময়কার যত হত্যা গুম হয়েছে সেটা তো অবশ্যই, এমনকি 1972 সাল থেকে যতগুলো এই আজ পর্যন্ত হত্যা গুম হয়েছে, সেটা প্রথম ক্রসফায়ারে মারা গেছে সিরাজ শিকদার, প্রথম গুমের ঘটনা ঘটেছে হলো জহির রায়হান থেকে শুরু করে এখন পর্যন্ত এই সময় পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে তার একটা শ্বেতপত্র প্রকাশ গভর্নমেন্ট করুক, সে শ্বেতপত্র করে এটারও একটা বিচার করুক। এমনকি আমি আমার দায়িত্ব নিয়ে বলছি যে সেনাবাহিনীর মধ্যেও যে এরকম হত্যা গুম সংগঠিত হয়েছে, এটাকেও মানে করা উচিত, মানে এটাকেও শুনানি হওয়া উচিত। এমনকি আমাদের এই সেনাবাহিনী যদি আমাদের এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায়, যদি যাওয়ার ক্ষেত্রে যদি সংঘর্ষের ব্যাপার হয়ে যায়, আমাদের যদি প্রয়োজনে আর একটা বিপ্লব যদি অনিবার্য হয়ে ওঠে, সেই বিপ্লবেও আমাদেরকে এই কর্মসূচি আনতে হবে যে আমাদের জনবান্ধব উৎপাদনমুখী একটা সেনাবাহিনীও আমরা গঠন করার দিকে যাব, যে বাহিনীটা জনগণের বন্ধু, জনগণকে গুলি করবে না, জনগণকে সুরক্ষা দেবে, তারা শুধু বাইরে করবে না আর কি। এরকম একটা গণবান্ধব উৎপাদনমুখী সেনাবাহিনীর বিষয়টাও আমরা এই যদি সামনে যদি আবার যদি আর একটা জুলাই অভ্যুত্থানকে ধারণ করতে রাষ্ট্র যদি ব্যর্থ হয় এবং আর একটা রাষ্ট্র গড়ে তোলার ক্ষেত্রে যদি অনিবার্য হয়ে ওঠে এবং মানুষ যদি সেটা ছেলেপিলেরা যদি যায় রাজনৈতিক দল কিংবা নিয়ে যদি হয়, তাহলে সেনাবাহিনীর এই প্রশ্নটাও আনতে হবে যে আমরা জনবান্ধব এই জায়গাটা নিয়ে আসব। তাহলে আমরা
এই এবং সেখানে সকল হত্যাকাণ্ডের আমরা মানে কোনো সঠিক বিচার আমাদের করার জন্য কথা বলছি। ভারতের প্রশ্নে এটা বলছি হলো ভারতের সাথে সকল অমর্যাদাকর চুক্তি প্রকাশ করতে হবে। একইভাবে শুধু ভারতের সাথে না, আমেরিকার সাথে, রাশিয়ার সাথে, চীনের সাথে, বিশেষত IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে এদের সকল মানে ইয়ের ঘেরাটোপের থেকে বের হয়ে আসতে হবে। তা না হলে এবারে এই রাষ্ট্র, এই লোক, জনগণ নিজেভাবে স্বাধীনভাবে দাঁড়াতে পারবে না। ওরা ওদের প্রেসক্রিপশন অনুযায়ী চলে কখনো পৃথিবীতে কোনো দেশ দাঁড়ায় নাই। এটা সম্ভবই না, এটা করা যাবে না। এবং আমার কাছে আর একটা প্রস্তাব থাকতে পারে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেটাতে সুন্দরবন বিনাশী একটা প্রকল্প, কিংবা এবং তার পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটাও এই ঘনবসতিপূর্ণ দেশে এই রূপপুরের মতন একটা জিনিস একবার একটু দুর্ঘটনা ঘটলে পুরো দেশে একেবারে নরক করে ফেলবে আর কি। এই প্রকল্প দুটো বাতিল করা দরকার। এবং এই দুটো প্রকল্প বাতিল, এরকম প্রকল্প বাতিল পৃথিবীতে অনেক উদাহরণও রয়েছে, সম্ভব এটা। এই কাজটা করার জন্য আমাদের এই প্রস্তাবটা থাকবে। ধর্ম প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব স্পর্শকাতর বিষয়, কিন্তু যতই স্পর্শকাতর হোক, ধর্ম তো মানুষের জন্য। মানুষের অধিকার সুরক্ষিত থাকবে, ধর্ম সুরক্ষার পক্ষে ধর্ম আমাদেরকে থাকবে। সুতরাং ধর্মের চর্চা করার অধিকার সবার থাকা উচিত, এবং ধর্ম বিশ্বাস এবং যে কোনো বিশ্বাস চর্চা করার অধিকার রাষ্ট্র দ্বারা সংরক্ষিত থাকা উচিত। এটা আমরা মনে করছি। ধর্ম থেকে রাষ্ট্রের বিযুক্তিকরণ থাকা উচিত। রাষ্ট্র যদি হিন্দুদের বেশি প্রাধান্য দেয়, মুসলমানদের কম প্রাধান্য দেয়, এটা তো হবে না। কিংবা মুসলমানদের বেশি প্রাধান্য দেয়, হিন্দুদের কম প্রাধান্য দেয়, এই জটিলতার মধ্যেই যাওয়া যাবে না। বরঞ্চ রাষ্ট্র থেকে ধর্মের বিযুক্তিটাই এর একমাত্র সমাধান। এটা আমাদের প্রস্তাব আর কি। আর ধর্মের অনুদানের অর্থটা এই যে অনেক সমাজের মূল স্রোত থেকে বিচ্যুত হয় প্রতিনিয়তই মানুষেরা, এবং বিচ্যুত হয়ে তারা নানান ধরনের অগ্রহণযোগ্য পেশায় নিয়োজিত হয়, তারা সেক্স ওয়ার্কার হয় কিংবা ইত্যাদি ইত্যাদি। তাদেরকে মূলধারায় আনার জন্য আমরা এই টাকাটাও ব্যয় করতে পারি। এটা আমার সাথে মনে হয় যে ধর্মের মূল চিন্তার সাথে, যে কোনো ধর্মেরই মূল চিন্তার সাথে মানে সাংঘর্ষিক হবে না। আমরা যদি একটা বিচ্যুত জনগোষ্ঠীকে মূল স্রোতে নিয়ে এসে তাদেরকে যদি পুনর্বাসনের পথ নেই, এটা যে কোনো ধর্মের সাথেই কোনো সাংঘর্ষিক ব্যাপার বলে আমরা আমার কাছে মনে হয় না। এটা করা যেতে পারে। আর কৃষির প্রশ্নে আমাদের তো একটা মানে থাকতে হবে, যেন কৃষকরা সারা দেশের মানুষকে বাঁচিয়ে রাখছে, তাদেরকে তাদের হাতে জমি দিতে হবে এবং সমবায়ের মাধ্যমে বন্টন করতে হবে। আর এই সবচেয়ে বড় কথা হলো, এই সিন্ডিকেট ভাঙা সম্ভবই না। এই সিন্ডিকেট না ভাঙলে খাদ্যপণ্য মানুষের পাশে দেওয়া যাবে না। সিন্ডিকেট ভাঙার একমাত্র শর্ত হলো যে এই বৃহৎ কোম্পানিগুলো জাতীয়করণ করা। বৃহৎ যেসব কোম্পানিগুলো আছে, এই বেক্সিমকো, এসালম থেকে, মেঘনা থেকে শুরু করে যতগুলো সব কোম্পানি আছে, এই সব কোম্পানির জাতীয়করণ ছাড়া আপনি সিন্ডিকেট ভাঙতে পারবেন না। এইসব বইলে লাভ নাই আর কি, ওই বাজার মনিটরিং বোগাস কথা। সুতরাং এই সব কোম্পানিগুলো জাতীয়করণ করা ছাড়া সিন্ডিকেট ভাঙা যাবে না। আর রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রের এখন অনেক সক্ষমতা দাঁড়িয়েছে। আমাদের রাষ্ট্রের এই জনগণের কাজ কিভাবে পাবে, তাদের বিনোদন, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, এই প্রশ্নগুলো, পরিবহন, এইটা নামে মাত্র মূল্যে কিংবা পারলে বিনামূল্যে রাষ্ট্রের সক্ষমতা থাকবে এটা প্রোভাইড করা দরকার। রাষ্ট্রের এসব কর্মসূচির মধ্যে থাকতে হবে, যাতে করে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে একটা মর্যাদাশীল দেশ হিসেবে দাঁড়াতে পারি। এবং কি যেমন ভারত প্রশ্নে কখনোই এটা বলা যাবে না যে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করো। এটা মানে কথাটার মধ্যে একটা ফাঁক আছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবশ্যই দাঁড়াতে হবে, কিন্তু ভাবখানে এমন না যে ভারতের এখানে টোটাল জনগণে আমরা জায়গায় গুলি করে মেরে ফেলে দেব, এটা তো না।
বরঞ্চ ভারতের শান্তিপ্রিয় জনগণের সাথে আমাদের জনগণের ঐক্য সংহতি থাকবে। উভয় দেশের এখানকার এই অঞ্চলের উপরে জেকে বসা দুঃশাসনকে যাতে উচ্ছেদ করতে পারে। ভারতের মোদী সরকার আমাদের প্রতিপক্ষ, শত্রু। তার চাইতে বেশি শত্রু হলো ভারতের জনগণের, বিশেষত নিপীড়িত জনগণের আরো বেশি শত্রু। মোদির মতন ক্রিমিনাল হলো ওদের দেশের জনগণের আরো বেশি শত্রু। সুতরাং এইখানে একটা সংহতি রাখার জায়গাটা আমরা তো মানে নষ্ট করা, মানে এই একটা মজমা তুলে তো নষ্ট করা উচিত না। তো সুতরাং এই আমাদের এই বিষয়গুলো বিবেচনা করে আমাদের কর্মসূচি নির্ধারণের বিষয়টা করা উচিত বলে আমি মনে করছি। এবং তার আগে আর একটা কথা বলে রাখি, সেটা হলো ৭১। আমি আগেও বলেছি, ৭১ আওয়ামী লীগের মৌরসী সম্পত্তি না। ৭১-এর মুক্তিযুদ্ধের গণভাষ্য নির্মাণ করতে হবে। মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর মেলবন্ধনই একটা অপ্রতিরোধ্য শক্তির উদ্বোধন ঘটাতে পারে বলে আমি মনে করছি। সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।